সংস্কার কার্যক্রমের বিষয়ে শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান যে 6টি সংস্কার কমিশন রয়েছে, তাদের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে বৈঠকে। 2-3 দিনের মধ্যে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে পারে বলেও জানান প্রেস সচিব। এছাড়া বৈঠকগুলিতে আইন শৃঙ্খলা ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিয়েছেন দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। যেসব বাংলাদেশি কর্মীর ভিসা পেন্ডিং রয়েছে তা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত। এই সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে এমন সব অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে বয়সসীমা বাড়ানোর আন্দোলনের 8 সমন্বয়কের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে 7 কর্মদিবসের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন আসবে বলে আশা প্রকাশ করেছেন সমন্বয়করা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিনের আন্দোলন অবশেষে আলোচনার টেবিলে। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন সচিব এবং এ বিষয়ে গঠিত কমিটির সাথে আলোচনায় বসেন আন্দোলনের 8 সমন্বয়ক। বৈঠক শেষে বয়সসীমা বাড়বে বলে আশা প্রকাশ করেন সমন্বয়করা। কথা হয়েছে, আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছো, আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দেব। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। এই যৌক্তিক আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত না করতে সকলের প্রতি অনুরোধ জানান সমন্বয়করা। যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না। কারণ আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমাদের না। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো যৌক্তিক, তাই 7 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান গঠিত টিমের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক, সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি। এখনকার যে বয়সটা, এইটা বাড়ানো উচিত। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা বিভিন্ন শর্ত সাপেক্ষে হতে পারে বলেও জানান তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এই অভিযোগ দায়ের করেন। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, কোনো সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করার বিধান আছে, বাকি কাজে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও প্রসিকিউশন করবে। এদিকে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগ এবং 14 দলের অন্যান্য শরিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র,
বাসদ এবং জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে দল হিসাবে এই গণহত্যার ব্যাপারে অভিযোগ তারা করেছেন। সুতরাং এই দল হিসাবে তদন্ত করতে গিয়ে দলের কোন পর্যায়ের নেতা বা কি কাঠামোকে তদন্তের আওতায় আনা হবে এইটা আমরা সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী সময়ে। সংগঠনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ করা এবং বিচার করার বিধান আছে, উনি দরখাস্ত দিয়েছেন, ওনার দায়িত্ব উনি পালন করেছেন, বাকিটা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন করবে। পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত। বিএনপির পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল 9 জন, এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন সকাল 7:15টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। র্যাব জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি ইকরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী মৃত্যুর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসির চৌধুরী 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। এই তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এদিকে সাগররুনি হত্যা মামলা তদন্তে র্যাবের গাফলতি ছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাবের মুখপাত্র। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। ভারতে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, এমন খবর গণমাধ্যমের। 5 আগস্টের পর স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে সকল আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে গেছেন তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুনিম ফেরদৌস। আমরা প্রায় বড় পর্যায়ের 39 জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি। ছাত্র জনতার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা ছিল তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ভিডিও ফুটেজ ধরে গ্রেফতার করা হচ্ছে বলে জানান মুনিম ফেরদৌস। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। 10 জনকে গ্রেফতার করেছি। এরকম আমাদের কাছে আরও প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসব। সাগররুনির মামলাটি গতিশীল করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রয়োজনে টাস্কফোর্সকে সহায়তা করবে র্যাব। তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্কফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি, আমরা সেখানে সহায়তা করব। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান র্যাব। প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। শ্রমিক অসন্তোষ ইস্যুতে শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেছেন, সরকার প্রত্যেকটি বিষয় পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাই মনিটর করছেন। দ্রুত সবকিছু শান্ত হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সচিবালয় শিশু শ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রশ্নের জবাবে সচিব এই কথা বলেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সচিবালয় শিশুশ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সচিব AHM শফিকুজ্জামান। জানান, শিশুশ্রম বন্ধে সরকারের নানা উদ্যোগের কথা। আমরা চেষ্টা করছি, আমরা শিশুশ্রম জিরো কিভাবে করা যায় সেটার জন্য আমরা
কাজ করে যাচ্ছে এবং সেটার জন্য আমরা ডায়ালগ করছি। এবং এদিকে বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় টানা 53 ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়েন বার্ডস গ্রুপের শ্রমিকরা। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা 52 ঘণ্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। দুটি মহাসড়কের প্রায় 15 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শ্রম সচিব। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। মালিক শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষা করেই সমাধান হবে বলেও জানানো হয়। এবং সেইটার প্রতিফলন আমাদের সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1017 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 76 জন, চট্টগ্রাম বিভাগে 150 জন, ঢাকা বিভাগে 216, ঢাকা উত্তর সিটিতে 225, ঢাকা দক্ষিণ সিটিতে 166, খুলনা বিভাগে 92 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 33 জন, ময়মনসিংহ বিভাগে 24 জন, রংপুর বিভাগে 31 এবং সিলেট বিভাগে 4 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সংবিধান সংস্কার করে কিভাবে নির্বাচন হবে সেটা ঠিক করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জরিপ 2024-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এই সময় তিনি জানান, দেশের সব রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনগুলো নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও সেগুলো নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো একবারে এক্সাক্ট দিনক্ষণ নয়, এটা সময়কাল নির্ধারিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামতের জন্য 10 টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি তেরোকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। এর আগে সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে 10 টাকা চান নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনীহা জানালে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের 30 জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।